আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের আর্থিক খাত রীতিমতো জাতীয়ভাবে ন্যাশনালি দেউলিয়া হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। এটা শুরু হয়েছিল আওয়ামী লীগ জামানাতে। অনেকগুলো আওয়ামী লীগের অলিগার যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ব্যাংকে টাকা ফেরত দেয়নি, সেই টাকা দেশের বাইরে পাচার করেছে। অনেকগুলো অলিগার যারা আমদানির কথা বলে ব্যাংক থেকে ঋণ নিয়ে এলসি ওপেন করেছে, পুরো টাকা পাচার করে দিয়েছে, মাল আসেনি, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। অনেকগুলো অলিগার যারা নিয়োগ, বদলি, টেন্ডারবাজি এবং সরকারি যে ক্রয় এবং বিক্রয়, সরকারের অনেকগুলো জিনিস বিক্রয় করতে হয় আর সরকারের অনেকগুলো বিষয় ক্রয় করতে হয়। এইগুলোতে সরকারি আমলা কামলারা লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ দুর্নীতি করে দেশের ভেতরে এবং দেশের বাইরে টাকার পাহাড় বানিয়ে পুরো অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। এর ফলে কি হলো, আমাদের জিডিপির একটা বিরাট অংশ এটা নষ্ট হয়ে গেছে। আর ওটা সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগ জামানাতে কি করা হলো যে একটা নকল তৈরি করা একটা জিডিপি রিপোর্ট, একটা যা বিভিন্ন পরিসংখ্যান তৈরি করে জাতিকে সামাল দেওয়া হতো, কিন্তু তলে তলে ফোকলা হয়ে গেছিল। তো সব মিলিয়ে দেশটা যে পর্যায়ে চলে গিয়েছিল, সেখান থেকে গত ২ বছরে পরিস্থিতির 1% উন্নয়ন না হয়ে বরং আরও খারাপ হয়েছে। আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই একই কাজ নতুন অলিগাররা ইউনূসের জামানাতে করেছে। এবং এখানে যেটা হয় যে একটা শিশু ধর্ষণ করলে, শিশুর আমিষা ধর্ষিত হলো, আমাদের খুব যাকে বলা হয় কষ্ট লাগে। কিন্তু আমাদের আর্থিক খাত, আমাদের ব্যাংকিং খাত এবং আমাদের মানুষের যে হক, সেগুলোকে এই অলিগাররা যেভাবে ধর্ষণ করেছে, বলাৎকার করেছে, এটা মানে ফিজিক্যালি একটা নারীকে ধর্ষণ করা বা একটা বালককে ধর্ষণ করা তার চেয়ে কোনো অংশে কম নির্মম নয়। মানুষের পেটের ক্ষুধা মানুষের ঈমান নষ্ট করে ফেলে। অনেক স্বামী তার স্ত্রীকে বিক্রি করে দেয় পতিতালয়ে। স্ত্রীকে অন্যের শুধুমাত্র নিজের পেটের বা বাচ্চাদের খুন্দিবৃষ্টির জন্য স্ত্রী কন্যাদেরকে পতিতা বানায়, ঘরের মধ্যে কাস্টমার নিয়ে আসে, হোটেলে পৌঁছে দেয়, শুধুমাত্র পেটের খুন্দিবৃষ্টি নিবৃত করার জন্য। অনেক মা নিজে খেয়ে ফেলে, নিজের কন্যা সন্তান, পুত্র সন্তানকে খাইতে দেয় না। আমরা যেগুলো গল্প পড়ি যে মা মানে না খেয়ে থাকে, ওটা একটা দৃশ্য, কিন্তু বহু দৃশ্য রয়েছে মা এবং বাবা সেই পরিবারের অভাব অভিযোগ ছাড়া নিজেরা পেট পুরে খায়, কিন্তু সন্তানদেরকে খেতে দেয় না। ওই নির্মমতা নিয়ে বহু সন্তান, বহু পরিবার বড় হয়ে যায়। এরকম কয়েকটা গল্প, টুনির একটা গল্প আছে। যাই হোক, এনিওয়ে, তো সেই মানুষের যে হাহাকার, মানুষের যে অর্থবিত্ত, সে তার শেষ সম্বলটুকু যখন জমিয়ে রাখে, রাষ্ট্র যখন সেটা ছিনিয়ে নেয়, রাষ্ট্রের কর্তারা যখন সেটা বাধ্য করে, একটা পরিবারে ধরেন 2টো ছাগল আছে, 10টা মুরগি আছে, কোনো পুলিশ সেখানে ঘুষ খাওয়ার জন্য ছাগলটা ধরে নিয়ে আসলো। এটা বলেন তো, এসে ওই পরিবারের যদি কাউকে ধর্ষণ করা হতো, তারা বলতো যে ভাই এটা নিয়ে যাও, আমাদের ধর্ষণ করো, কিন্তু ছাগলটা নিও না। এরকম ঘটনা ঘটে। তো সেই দিক থেকে আজকের দিন পর্যন্ত আমাদের আর্থিক খাতকে বিভিন্ন অলিগাররা যেভাবে ধর্ষণ করছে, এবং সেই ধর্ষণের প্রেক্ষিতে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এত সুন্দর এই দুটো ব্যাংক একদম, বিশেষ করে জনতা ব্যাংকের অবস্থা খুব খারাপ করে ফেলেছে। ইসলামী ব্যাংক সারা পৃথিবীতে যাকে বলা হয় একটা রোল মডেল ছিল। বলা হয়ে থাকে এটা জামায়াত ইসলামী চালিয়েছে, তো সো হোয়াট? এখান থেকে জামায়াত ইসলামীর লোকজন মুদ্রা বানিয়েছে, ওটা নিয়েছে, ওটা নিয়েছে, সো হোয়াট?
তো প্রাইভেট ব্যাংকগুলোর তো সব জায়গাতেই তো লুটের টাকা দিয়ে তারা এই কাজগুলো করেছে, কিন্তু সেই ব্যাংক তো ইসলামী ব্যাংক হতে পারেনি। কিন্তু সেই ইসলামী ব্যাংকের উপর আওয়ামী লীগের রোষানল কেন পড়লো আমি এখনো পর্যন্ত হিসাব মিলাতে পারি না। কেন ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করতে হবে, কেন এটাকে ডিজিএফআই দিয়ে ব্যাংকটিকে ধরতে হবে, এবং আরও এই অলিগার শ্রেণীর আরও 5টি ব্যাংক, ইসলামী কায়দার 5টি ব্যাংক, সেখানে তারা একই কায়দায় তারা দখল করলো। দখল করে পুরো ব্যাংকিং সেক্টরটাকে অবিশ্বাস অনাস্থার যে জায়গা, সেই জায়গাতে নিয়ে আসে। এই যে 5টা ইসলামী ব্যাংক একীভূত করা হয়েছে, এই 5টা ইসলামী ব্যাংকের 75 লাখ গ্রাহক আছে। কারো হয়তো 10,000 টাকা, কারো 50,000 টাকা, কারো হয়তো 50 লাখ, কারো 50 কোটি টাকা পর্যন্ত এখানে আমানত আছে। একটা মানুষ টাকা তুলতে পারছে না। ওই পরিবারগুলোর অবস্থা চিন্তা করেন তো, যারা এখানে টাকা রেখেছে। ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা কত? বাংলাদেশের টোটাল এক্সপোর্টের 40% তারা একা ডিল করে, সরি অলমোস্ট 30%। পুরো রেমিটেন্সের, বিদেশ থেকে যত রেমিটেন্স আসে ব্যাংকিং খাতে অলমোস্ট 40% ইসলামী ব্যাংক একা হ্যান্ডেল করে। একাই ব্যাংককে কেন্দ্র করে মানুষের যে বিশ্বাস এবং আস্থা, সেটা নিয়ে যারা বেইমানি করেছে, মুনাফিকি করেছে, সেটা ইউনূস জমানাতে আমরা বন্ধ করতে পারিনি, বরং আমরা নতুন করে এই ব্যাংকটাকে আবার ধর্ষণ করেছি। আবার এই যে নতুন সরকার আসছে, এসে আবার নতুন করে এই ব্যাংকটিকে কি বলবো, আগে শব্দ ব্যবহার করব, আবার নিজেদের মতো করে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। এবার আমি বলি যে ইসলামী ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, এটা সামাল দেওয়ার মতো অবস্থা দেশের নেই। সোনালী ব্যাংকের চেয়ে বড়, মানে সোনালী, জনতা, অগ্রণী, এদের সবগুলো একত্র করলেও ইসলামী ব্যাংকের মতো হবে না। তাদের আমানত, তাদের ট্রানজ্যাকশন, তাদের সব কিছু অনন্য। এই ব্যাংকটা যদি ধ্বংস হয়ে যায়, এই ব্যাংকটা ধ্বংস হয়ে গেলে এই দেশ থাকবে না। কিন্তু এই ব্যাংকটা নিয়ে আবার এই আমলে আবার বাড়াবাড়ি হচ্ছে। ইউনূস সাহেবের জমানাতে এটাতে চট্টগ্রামের একটা গ্রুপ, এস আলমের একটা গ্রুপ, এরপর জামায়াত ইসলামের একটা গ্রুপ, তারা মোটামুটি নিজেরা গুছোগুছি করে চলছিল, কিন্তু ব্যাংকটা কিন্তু আস্থার জায়গাতে ফিরে আসছিল। এবং একেবারে শেষ সময়টাতে, অর্থাৎ ইউনূস জমানার 18 মাসের 3-4 মাস আগে, নির্বাচনের সেই 3-4 মাস আগে, ইসলামী ব্যাংক এটাকে মোটামুটি 80% অকুপাই করে ফেলেছিল। এস আলমের যত লোক সরিয়ে দিয়েছে, চাকরিচ্যুত করেছে, নিজেদের লোক ঢুকিয়েছে, তারা এখানে তাদের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। তো যখন এই যে নির্বাচন হলো, তখন আমি ছোট মানুষ, কিন্তু আমি বলেছিলাম বিএনপি ক্ষমতায় আসছে। বিএনপি ক্ষমতায় আসার পর দুটো কাজ সবার আগে করবে। এই ইসলামী ব্যাংকে তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং এস আলম ফিরে আসবে। বহুবার আমার এই ভিডিওতে বলেছি, লিখায় বলেছি। আর ওই যে এস আলমের অন্য যে সকল সম্পত্তি রয়েছে, 21 টেলিভিশন রয়েছে, যা দখল হয়ে গেছে, এগুলো আবার ফেরত নেওয়া হবে। দেখেন সেই ঘটনায় আবার এখন ঘটতে চলেছে, যে ব্যাংকিং আইন পরিবর্তন করা হয়েছে, তাতে করে এস আলম পরিবার এটার মালিকানা ফেরত পাবে। বাংলাদেশ ব্যাংক থেকে যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, সেই চেয়ারম্যান নিয়োগ দেওয়া মানেই ধরে নেওয়া হচ্ছে যে তারা সবাই এস আলম পরিবারের স্বার্থ রক্ষা করবে, এবং এই স্বার্থের সঙ্গে সরকারের বড় বড় কর্তা ব্যক্তির নাম, দুর্নাম এবং নেগোসিয়েশন, এগুলোর কথার সম্মুখ সারিতে চলে আসছে। এবং এটা জামায়াত ইসলামের জন্য একটা ইজ্জত কা সওয়াল। এবং জামায়াত ইসলামী যদি এখন এই ইসলামী ব্যাংক থেকে তারা সরে যায়, এবং জামায়াত ইসলামের যারা গ্রাহক দীর্ঘদিন, এস আলমের জমানাতে কিন্তু জামায়াত ইসলামের যারা ক্ষুদ্র ঋণদাতা, গ্রহীতা, তারপর আমানতকারী, বিদেশ থেকে তারা কিন্তু কেউ পুঁজি প্রত্যাহার করেনি, ব্যবসাটা চালিয়ে গেছিল। ফলে এস আলম 80,000 কোটি টাকা এই ব্যাংক থেকে নিয়ে যাওয়ার পরেও ব্যাংকটা টিকে ছিল। কিন্তু এখন সেই এস আলমের যে খত, সেটা আছে। তার সঙ্গে সঙ্গে যদি জামাত এখন এখান থেকে আউটস্টেট হয়ে তারা তাদের সব কিছু এখান থেকে প্রত্যাহার করে নেয়, পুরো ব্যাংকটা বসে যাবে। কাজেই এইরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে ইগো দেখানো, লাঠিচার্জ করা, মারামারি করা, ক্ষমতা দেখানো, বিশেষ করে আর্থিক খাত নিয়ে, এটা কোনো অবস্থাতেই বুদ্ধিমানের কাজ নয়।
ব্যাংকিং সেক্টরটা খুবই সেনসিটিভ। ইউরোপ আমেরিকাতে যেখানে দেউলিয়াত্ব আইন আছে, অহরহ শত শত ব্যাংক সেখানে দেউলিয়া হচ্ছে। এবং কখনো কখনো এরকম কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক দেউলিয়া হওয়ার সাথে সাথে সরকারের পতন হয়ে যায়, একটা দেশে গণঅভ্যুত্থান হয়ে যায়। পাকিস্তানে পারভেজ মোশাররফের আগমন, তার সঙ্গে সঙ্গে বিসিসিআই ব্যাংকের আগা হাসান আবেদি, যেটা শাখা বাংলাদেশে ছিল, সেই এবং লন্ডনের সেই বিখ্যাত বিয়ারিং ব্যাংকস, সেটার যে পতনের সঙ্গে সঙ্গে লন্ডনের সরকারের পতন, সিঙ্গাপুরের জুয়ার কোর্টে এই বিয়ারিং ব্যাংক কীভাবে পতিত হলো, সেই কাহিনীগুলো এখন যারা ইসলামী ব্যাংক নিয়ে লাফালাফি করছেন তাদেরকে জানতে হবে। আদারওয়াইজ এই যে বন্দুক দিয়ে গুলি করবেন, বারুদ তো থাকা লাগবে, বারুদ তো কিনতে হবে। লাঠি চার্জ করবেন, এই যে পুলিশের লাঠি, এগুলো চায়না থেকে টাকা দিয়ে আনতে হয়। তো আপনার যদি টাকাই না থাকে আপনি মারবেন কিভাবে? কাজে একটু মাথা ঠান্ডা রেখে পুরো পরিস্থিতি, এটাকে নেগোসিয়েশন করতে হবে। কিছু কিছু জিনিস মেনে নিতে হয়, পছন্দ না হলেও মেনে নিতে হয়। ইসলামী ব্যাংকটা বেঁচে থাকুক, অন্যান্য ব্যাংকিং সেক্টরগুলো যেগুলো ক্ষয়িষ্ণু হয়েছে সেইগুলোর ব্যাপার সরকার যারা এক্সপার্ট রয়েছেন তাদের পরামর্শ নিয়ে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করুন, যেন দেশের কল্যাণ হয়। ব্যাংকিং না থাকলে আমরা কেউ টিকে থাকতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।